সবাইকে স্বাগত এটি নিউজে। ঈদের বিরতির পর আমরা ফিরে আসলাম প্রথম হ্যাপেনিং পয়েন্টে এবং প্রতিদিন আপনারা জানেন আমরা হাজির হই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে এবং আমাদের সাথে থাকেন একজন অতিথি এবং একটি বিষয় যা নিয়ে আমরা আলোচনা করি এবং সেই আলোচনার মাধ্যমে আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকি। আমাদের আজকের বিষয় হচ্ছে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে হাজির হয়েছেন মেজর ডক্টর খসরুল সামাদ, ঔষধ বিজ্ঞানী এবং কলামিস্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। জি ধন্যবাদ এবং ঈদ মোবারক। দর্শক, যেমনটা বলছিলাম আমরা হাজির হয়ে যাই ঠিক এই সময়ে প্রতিদিন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের আজকের বিষয়টি জানিয়ে দিলাম এবং আমাদের অতিথিও আমাদের সাথে যুক্ত আছেন। দেরি না করে চলে যাচ্ছি তার কাছে। আমাদের আজকের বিষয় স্যার, আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ। এখন বর্তমানে আমাদের আসলে স্বাস্থ্য খাত কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আসলে আশা নিরাশা নিয়েই তো মানুষ এবং মানুষের পরিকল্পনা, বাজেটও তো একটা পরিকল্পনা। তো নিরাশার দিক যেগুলি আমাদের দৈনন্দিন আমরা মিডিয়াতে শুনি, সরাসরি শুনি, দূর অসুখই ভালো হয় না, আমরা ওইখানে চলে যাই সেইখানে চলে যাই, যাওয়ার পর ডাক্তার যে কি দেখে দুইটা কষা দেয়, ঘসঘস করে লেখে, ওষুধটা নিয়ে আসি 3 দিনের মধ্যে ভালো হয়ে যায়। খামোখা কি যে তোমরা কি ডাক্তারি পড়লা টল্লা, কিছুই হলো না। এটা দিয়েই আমাদের দিন শুরু হয়, এটা আমাদের জীবনের অংশ এবং তার ইতিবাচক দিকটাও সম্ভবত যদি বলা হয় তাহলে স্টোরির ওই নেগেটিভ, অপটিমিস্টিক আর পেসিমিস্টিক গল্প তো আমরা সবাই জানি, সেটা একটু বলবার একটু সুযোগ নিতে চাচ্ছি আর কি। আমাদের এই যে 50 বছরের স্বাধীনতা উত্তর যুগে মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে দুর্ভাগ্য এবং আমি প্যারালালি বলবো যে আনন্দের সময়টা কোনটা গেছে? কোভিড। আমি আপনি নিশ্চয়ই সেটা স্মরণ করতে পারি, এইখানে বসে তো আমরা অনেক কথাই বলেছিলাম আমাদের। তো কোভিডের থেকে ভয়ঙ্কর যে শুধু কেন বাংলাদেশ, আমরা আমেরিকা, ইউরোপ, জাপান এবং পৃথিবীতে উন্নত দেশ বলতে যে সমস্ত জিডিপি থেকে অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া আছে, এই সাধারণ লোক যেগুলোকে উন্নত দেশ বুঝে থাকে, সেগুলিতে তো আমরা অসংখ্য মৃত্যুর হার দেখেছি। তো বাংলাদেশে কি হয়েছে? আমরা এরকম কথা এই টেবিলেই বলতে শুনেছি যে 20 লক্ষ লোক মারা যাবে, 1 কোটি লোক মারা যাবে, 3 কোটি লোক মারা যাবে। দেখেন যেরকম বিশ্ব যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি খোদ আমেরিকা অথবা ইউকে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানে আমি বলতে চাই টোটাল জনগোষ্ঠীর কতটুকু আক্রান্ত হয়েছে, কতটুকুকে তারা বাঁচিয়ে রাখতে, অনাক্রান্ত রাখতে সক্ষম হয়েছে, আক্রান্তর ভেতরে কতজন আইসিইউ এ চলে যেতে হয়েছে, কতজন স্বাভাবিক চিকিৎসাতে বাসায় চলে গেছে, কতজন কিছুই করা যায় নাই, যেখান থেকে ছিল সেখানেই চলে গেছে। এর প্রত্যেকটা প্যারামিটারে বাংলাদেশ থেকে এগিয়ে আছে, উন্নত দেশগুলো পিছিয়ে আছে বলা যেতে পারে। হ্যাঁ, আমি এভাবে বলবো যে আমরা সেই অগ্রগতিটাকে করেছি। দেখেন ডাক্তাররা কি করেছে না করেছে সেটা তো, এটা তো সম্মিলিত একটা ফল। দেখেন বাংলাদেশের এই চিকিৎসক ওই সময়কালে অবহেলা করেছে, তখন কিন্তু আমরা কাউকে বলতে শুনি নাই। তখন তো ঘরের থেকে কেউ বেরোতো না। এমনকি এরকম আছে যে সন্তান মাকে ফেলে রেখে চলে গেছে, তার লাশটাও নিয়ে যায় নাই, এই খবর আমরা এখানে বলেছি। কিন্তু ডাক্তারের মৃত্যুর সংখ্যা আমাদের টোটাল ডাক্তারের সংখ্যার তুলনায় আনুপাতিক, আর পৃথিবীর যে কোনো দেশ থেকে বেশি। এবং এই কথা কখনো আমরা এরকম রিপোর্ট শুনি নাই ডাক্তাররা সিএমএইচে যায় নাই বা হাসপাতালে যায় নাই, ওই রোগীর ভয়ে তারা চলে এসছে। সুতরাং সবচেয়ে যে অ্যাসিড টেস্ট, সেই পরীক্ষায় কিন্তু খুব দৃশ্যমানভাবে উত্তীর্ণ। এভেনচুয়ালি কতগুলি খুবই দৈনন্দিন বিষয়গুলি, ভ্যাকসিনেশনটা যখনই আমাদের আসলো কোভিডের ভ্যাকসিন, তখন সারা পৃথিবীতে নামা শুরু হলো, বাংলাদেশে একটা স্টিগমা কাজ শুরু হয়ে গেল যে এটা তো নেওয়া যাবে না, ওর ভেতর না জানি কি আছে। তখন যে ক্যাম্পেইনটা হয়, যে কোনো ক্যাম্পেইন হলে কি একটা সেলিব্রিটিরা আসে, সেটা ফুটবল সেলিব্রিটি, ক্রিকেট সেলিব্রিটিরা, সিনেমার সেলিব্রিটি হতে পারে। আমরা বলেছি না, আমরা চিকিৎসকরা সেলিব্রিটি নই, কিন্তু আমরা যাব। যখন আমরা নিজেরা যখন নামা শুরু করলাম এবং টেলিভিশনে যখন অন এয়ার হওয়া শুরু করলো, যে ডাক্তারেরা তো নিজের ভুলে নিজে নেবেন না, তারপর আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা যখন নামা শুরু করলো, তখন সাধারণ লোক দেখতে পেলো দিব্যভাবে ডাক্তার এবং তার পরিবার নিচ্ছে, তাহলে বোধহয় নামা যেতে পারে। তারপর যখন নামা শুরু করলো এবং এই এত বড় দেশে আমরা দেখতে পেলাম খুবই সফলভাবে এই ইমিউনাইজেশনটা আমরা করতে পেরেছি এবং প্রায় ড্রামাটিকভাবে যতটা এসেছিল ঠিক নাটকীয়ভাবেই কিন্তু আমরা কোভিডটাকে মোকাবেলা করতে সক্ষম হলাম। তাহলে এটা দালিলিক প্রমাণ। আর একটা ওই ইমিউনাইজেশনের ডাটা দেখে আমি বলতে চাই যে ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ছোট্ট বাচ্চা জন্মের পর তাকে 6টা টিকা দেওয়া হয়। ওই টিকাটা আমাদের সফলের রেট প্রায় 97%। বিশ্বে এমনকি ইউরোপ আমেরিকাতে না, এবং খোদ ভারত পাশে, আমি দাম ধরে বলছি যেহেতু এটা প্রকাশিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাটা, তেও এত পার্সেন্ট না, আফ্রিকাতেও 50%। কোন দেশে তারা ঢুকতেই দেয় না, তারা বলে তুমি তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ করতেছো, মানে ঈশ্বর তো তোমাকে অসুখ দিয়ে দিয়েছে,
তো তুমি ঈশ্বরের বিরুদ্ধে লড়াই করছো, লড়াই করছো। তুমি ঈশ্বরের বিরুদ্ধে তুমি লড়াই করতে পারো না। তো আমাদেরকে বিজ্ঞানে অপবিজ্ঞানের বিরুদ্ধে তাকে বিশ্বাসযোগ্যভাবে তথ্যপাত্য দিয়ে মানবিক ভালোবাসা দিয়ে তাকে দিয়েছি। আজকে যদি ইপিআই হাইপোথেটিক্যাল না থাকতো, আমি জানি না আপনি আমাকে এ পাশ থেকে এই সাক্ষাৎকার দেওয়ার সৌভাগ্য হতো কিনা, আমি মারা যেতে পারতাম। ইপিআই যে 6টা রোগ, কি কি সেটা যক্ষার মতো রোগ আছে, একদম যক্ষাতে তো মারা যেতে পারতাম। বাংলাদেশ সবচেয়ে ভালনারেবল দেশদের ভিতরে একটি। একদম। তো ওই ফলটা তো আমরা হাতে হাতে পেয়ে গেছি বিধায় আমি বুঝতে পারছি না। আর একটু শেষ করি, দুটো জিনিস থাকে খুবই গুরুত্বপূর্ণ, একটা ইনফ্যান্ট মর্টালিটি রেট আর একটা ম্যাটারনাল মর্টালিটি রেট। শিশু জন্মের পরেই কিছুদিনের ভিতরে মারা যায়, তার অপুষ্টি, তার ওই স্বাস্থ্যপ্রদ ভালো না, জন্মগ্রহণ প্রক্রিয়াটা প্রিমিটিভ, তাতে ইনফেকশন হয় ইত্যাদি, দায়ী স্কিল না। এটা 110 ছিল, অর্থাৎ 1000 শিশু জন্ম নিলে তার 110টাই মারা যেত। আমাদের শিশু, আমাদের সন্তান, চিন্তা করা যায়, মানে 10টার ভিতরে একজন শিশু আমার সন্তান মারা যাচ্ছে। ওই মায়ের, ওই পরিবারের কি কষ্টটা চিন্তা করেন। প্যারালালি আবার ম্যাটারনাল মর্টালিটি, অর্থাৎ মাতৃমৃত্যু, যে মা জন্ম দিলেন সন্তানের, ওই জন্মের প্রক্রিয়ার ভেতর দিয়েই উনি মারা যাচ্ছে, সেটাও খুবই ভয়ঙ্কর একটা মানে রেটে ছিল। এই দুটো রেটকে এখন এমন একটা পর্যায়ে আনা সম্ভব হয়েছে, যে কোনো মানে ইন্ডেক্সে বাংলাদেশের যে অবকাঠামো সাহিত্য তুলনায় এটা সহনীয় মঞ্চে আনতে আমরা সক্ষম হয়েছি। আসলে অনেক সম্ভাবনার মধ্যেও অনেক ভালো লাগার এবং সুসংবাদ যা আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। আমি যদি একটু জানতে চাই, আসলে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে একটি ইউনিয়ন হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র থাকে, এবং দুই ধরনের সক্ষমতার দিকে আমরা যদি লক্ষ্য করি, কারিগরি সক্ষমতা এবং জনবল সক্ষমতা, এবং আরেকটি হচ্ছে অর্থনৈতিক সক্ষমতা। এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কোন সক্ষমতার উপরে আমরা আসলে পর্যবেক্ষণ করাটা উপযুক্ত বলে মনে করছি? দেখেন, মানি ক্যান পারচেজ এভরিথিং বলা হয়, এটা হচ্ছে যদিও এটা ওই পুঁজিবাদীদের ভাষা, কিন্তু রিয়ালিটি হচ্ছে আপনার সক্ষমতা নাই, টেকনোলজি, আপনি টেকনোলজি কিনে নিয়ে আসেন। এই টেকনোলজি ঢুকে আপনি বুঝতে পারবেন সবচেয়ে কোন ভালো টেকনোলজি আছে। ডাব্লিউ করে আপনি বের করে আনতে পারবেন যে বাংলাদেশের মতো এই ঘাত শহর দেশে আমার এতটা টাকার ভেতরে আমি এই 460টা উপজেলাতে যদি আমি এরকম একটা স্বাস্থ্য প্রযুক্তির ডাটা একটা ইনকর্পোরেট করতে চাই, তাহলে পরে আমার সম্ভাব্য খরচ কতটুকু হতে পারে। এই আরেকটা ছিল তৃতীয়, সেটি হচ্ছে যে প্রথমটা কি বলেছিলেন, কারিগরি সক্ষমতা, এটা হচ্ছে জনবল এবং অর্থনীতি। দেখেন, এখানে জনবল 3 ধরনের। আমাদের সাধারণভাবে যে কোনো কিছু হলে গাল দিয়েও ডাক্তারকে, আবার সফলতাও ডাক্তারের। কিন্তু যদি একটা মেডিকেল ডিজাস্টার হয়, আমি কোভিডের কথাই বলছি, হাসপাতালে যদি আইসিইউতে ভর্তি থাকে, তার সাথে কে থাকে, প্যারামেডিক্স থাকে, নার্স থাকে, রেডিও ছবি তুলবে রেডিওলজিস্ট থাকে, প্যাথোলজিস্ট থাকে, আইসিএ থাকে, এমনকি যিনি ঘরটা পরিষ্কার করেন ক্লিনার, ওনারও তো একটা ব্যাপক রোল আছে। উনি পরিষ্কার না করতে ঢুকতে পারতো না। তাহলে এরা তো একটা পরিবার। এখন আমি কাকে বাদ দিয়ে কাকে করলে তো সুসংগত ট্রিটমেন্ট হবে না। তাহলে এইগুলি সব কিছুই কিন্তু স্কিলনেস। ওই যে ক্লিনার, উনি 5টা ঘর যেভাবে পরিষ্কার করেন, আর এই ঘরে না প্যান্ট্রি সেবা, অন্য জায়গাতে খাবারটা যেভাবে পৌঁছে দেন একটা 5 তারকা হোটেলে, আর ওই আইসিইউর ভেতরে যে ইনফেকশনের ভিতরে পৌঁছে দেওয়াটা এক না। তাহলে এই জিনিসগুলি জনবল তৈরি করাটা এটা একটা চলমান প্রক্রিয়া। আমি ট্রেনিং দিব, তাকে ইয়ে করবো, প্র্যাকটিস করাবো। আজকে যে জিনিসটাকে আমি সবচেয়ে হালনাগাদ মনে করছি, কালকে দেখা যাবে যে আরও উন্নত প্রযুক্তির কারণে এই হালনাগাদটাকেও পিছিয়ে গেছে। ধরো যাক একটা স্মার্টফোন একটা আছে, ধরা যাক এটি, তো এটি আজকে নিয়ে আমি খুব সাবাসী পেতে পারি যে বাহ, আমার কাছে হালনাগাদটা ছিল। ঠিক 3 বছর পর এটাতে এমন কোনো ফিচার নাই যেটা আমার ওইটাই সবচেয়ে বেশি দরকার, এবং এগুলো এমন কিছু ফিচার আছে যেটা কোনো দরকারই নেই। তো ঠিক সেরকম আমি তথ্য প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে শেষ কথাটা আমি বলতে পারি না, এটা চলমান ভাবে আমাদেরকে এগিয়ে যেতেই হবে। আমরা আসলে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের দিকে লক্ষ্য করছি, এবং অনেক জায়গায় পরিবর্তন আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে প্রথম বাজেট, স্বাস্থ্য খাতে আসলে কোন কোন বিষয়গুলো অগ্রগণ্য হবে বা হওয়া উচিত বলে মনে করছেন সামনের বাজেটে? জি, ধন্যবাদ। আপনি প্রচলিত আমার পরিবারেরটা একটু চিন্তা করি। আমার পরিবারে ধরা যাক আমার বাবা মা আমার সাথে থাকেন, বা আমি থাকি, আমার স্ত্রী থাকে, আমার পুত্র থাকে। তাহলে আমি স্বাস্থ্য বলতে কি বুঝি? আমি মাঝে মাঝে অসুস্থ হই, ডাক্তারের কাছে প্রথমে যাই, ডাক্তার ঘষঘষ করে কিছু একটা দেন, সেটা আমরা নিয়ে আসি, সেখানে কিছু এক্সরে বা কিছু একটা পরীক্ষা করতে বলেন, নিয়ে আসি। এগুলি সেখানেই শেষ হয়তো হয়ে যায়। কিন্তু যদি কারো উচ্চ রক্তচাপ, কারো ডায়াবেটিস, কারো কিডনি ডিজিজ, যে অসুখগুলি ঔষধ দিলে একদম ভালো হয়ে যায় না, মৃত্যু চালাতে হয়, সেইগুলির কিন্তু কোনো শেষ নাই। তাহলে ওই খরচটা সারা জীবনের জন্য চললো একটা পরিবারের। তাহলে মাসে যদি ওষুধ কিনতে 2 বা 3 পদের 2 জন যদি দম্পতি থাকেন,
এবং আল্লাহ না করে বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে ওই খরচেই দেখা যাবে দিনে হয়তো 300 টাকার ওষুধ কিনতে হয়। 300 টাকার যদি ওষুধ কিনতে হয় তাহলে প্রায় 5 সদস্যের একটা পরিবারে প্রায় 9-10 হাজার টাকা 9-10 হাজার টাকা চলে গেলো। তাহলে তার যদি 50,000 টাকাও ইনকাম হয় উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত স্ট্যাটামে দেখি, তাহলে তার একটা বিরাট চলে যায়। ফলে ওকে বাচ্চাকে শিক্ষাটা থেকে দূর করা হচ্ছে, একটা ঈদে তাকে দেওয়া যাচ্ছে না, সন্তানের নিউট্রিশনের পিছনে। এইবার চলেন রাষ্ট্রীয় পর্যায়ে যে বাজেটটা হয় আমাকে ওইটা চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় বিষয়টা নাই আপনার কাছে ফিরে আসবে একটি বিরতির পর। দর্শক দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, আমরা আলোচনা করছি আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নিয়ে। আমরা ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি অতিথির কাছে। যারা আমরা কথা বলছিলাম বাজেটের ব্যাপারে, রাষ্ট্রীয় পর্যায়ে আসলে কোন বিষয়গুলো অগ্রগণ্য হবে আপনি জানাচ্ছিলেন। জি, ঔষধটা হচ্ছে কনজিউমেবল বিষয়, অর্থাৎ ওষুধ যদি আমরা 1 কোটি তৈরি করি তবে আজকে ধরেন 1 লক্ষ লোক খেয়ে ফেলেছে, 1 লক্ষ সংখ্যা, তাহলে প্রতিদিন এটা কমতে থাকবে, প্রতিদিন এটা টার্ন ওভার হয়। কিন্তু আজকে যদি আমি একটা বিল্ডিং বানাই ওটা অন্তত 100 বছর টিকবে। তাহলে পারে বাজেট সবচেয়ে, আমার আপনার পরিবারে ওই একই কথা, যে খাদ্য যদি হয় তাহলে এটাই আসলে সবচেয়ে বেশি বাজেট চলে যায়। তাহলে ঔষধ খাত, অর্থাৎ যেটা রোগীর হাতে পাবে। 2 হচ্ছে ঔষধের সাথে সাথে ভ্যাকসিন এবং অ্যালাইক কিছু সাবস্টেন্স, নিউট্রিশনাল স্টাফ, এগুলি। 2 হচ্ছে রুটিন কিছু জিনিস, এটা হচ্ছে যে আমাদের চিকিৎসক, 4র্থ শ্রেণী কর্মচারী, 3য় শ্রেণী কর্মচারী, আমাদের প্যারামেডিক্স, নার্স, অ্যাফিলিয়েটেড যারা আছেন তাদের বেতন, তাদের ভাতা, এইগুলি ছাড়া সিটি স্ক্যান, এমআরআই যেগুলো ইনভেস্টিগেশন প্রসিডিওর্স, সেইগুলির পেছনে খরচ, এবং আমাদের ভবিষ্যতের কথা পরিকল্পনা করে সবচেয়ে যে জিনিসটাকে আমি ব্যক্তিগত খুব গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে ট্রেনিং এবং রিসার্চ ট্রেনিং। চিকিৎসা বিজ্ঞান এক জায়গায় আটকে থাকে না, প্রতিনিয়ত আমি এই যে উদাহরণটা দিচ্ছিলাম। তাহলে এটাকে আমাকে এই সারা পৃথিবীর সাথে বিশ্বায়নের যুগে যদি আমি সমপর্যায়ের চিকিৎসক বলে দাবি করতে চাই, আমাকে তো প্রমাণিক দালাল হিসেবে আমার একটা সার্টিফিকেট থাকতে হবে। আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ট্রেনিংটা করেছি, আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে এই ট্রেনিংটা করেছি বা ওই রকম করেছি। এটা অনেক এক্সপেন্ডিচার এবং লম্বা মেডিকেল ট্রেনিং, খরচ ব্যয়বহুল। তো আমাদের দুঃখের বিষয় বিভিন্ন কারণে এর আগে উল্টো আমরা এই রিসার্চ খাত থেকে টাকা ফেরত দিয়েছি। সেই ডাটাগুলি অসংখ্য। তার মানে আমরা রিসার্চ করতে জানি না অথবা অনাগ্রহী, দুটোই অথবা। তাহলে পারে এই স্টিগমাটা ভাঙতে হবে, আমাদের রিসার্চটা আনতে হবে, রিসার্চ বা যারা গবেষণা করছে তাদের সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন প্রপারলি, যে সে মনোনিবেশ করতে পারে তার সেই ব্যক্তিগত কাজে। আমি যদি একটা বিষয় জানতে চাই, ঢাকা মহানগরীতে ডিজিটালাইজ জিপি বা জেনারেল প্র্যাকটিসের ব্যবস্থার কথা বলা হয়েছে, বিষয়টি আসলে একটু যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন। জি, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটু আলোচনার দাবি রাখে, যেহেতু এটা আমরা চাচ্ছি যে একদম তৃণমূল পর্যায়ে প্রত্যেকেই এটা বুঝুক এবং নৈতিকভাবে আমার আন্ডার প্রিভিলেজ ভাই রিক্সা যিনি চালান, যিনি ফল বিক্রি করেন, যিনি নির্মাণ শ্রমিক, উনি এবং যে কোনো নাগরিক একই মৌলিক অধিকার রাখেন এবং একই চিকিৎসা সেবা সরকারের কাছে দাবি রাখেন একদম। এবং সুতরাং নৈতিকভাবে আমাদের এখান থেকে তাকে সবাইকে একইভাবে দেখতে হবে। এখন সারা পৃথিবীতে এটা আছে যে জেনারেল প্র্যাকটিস, অর্থাৎ যিনি একজন MBBS ডিগ্রি অর্জন করেন, কোনো বিষায়িত চিকিৎসক এখনও উনি ভবিষ্যতে হয়তো হবেন। তিনি যেহেতু MBBS তার একটা ভৌতিক ধারণা আছে, সুতরাং উনি তার কাছে একটা পেটে ব্যথা আসলে পারে আমরা প্রথমেই ভাবি যে এটা অ্যাপেন্ডিক্স, পেট কাটতে হবে, করতে হবে, করতে হবে। কিন্তু উনি আসলে দেখলেন যে তার পরীক্ষা করে এটা কিছু না, একটা গ্যাস্ট্রিকের ব্যথা, হয়তো একটা গ্যাস্ট্রিকের একটা ছোট্ট একটা ওষুধ চুষতে দিলে পারে বাসা যেতে ভালো হবে। কিন্তু উনি আবার ওই পেটের ব্যথা কিন্তু আবার হার্টের অ্যাটাকের কারণ হতে পারে। এইটুকু ন্যূনতম জ্ঞান সাধারণত জিপির কাছে থাকা হয়। এখন ঢাকা শহরের যে এখন এক্সিস্টিং যেগুলি আউটডোর টাইপের সার্ভিস আছে, সেখানে যেহেতু স্ক্রিন করা সম্ভব হয় না, সেহেতু ওই প্রত্যন্ত অঞ্চলে ধরেন টেকনাফ থেকে অথবা তেঁতুলিয়া থেকে একজন রুগী এসছেন অত কষ্ট করে, তিনি ওই লাইনে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যাওয়ার পর যেটা হয় ভালো করে উনিও বুঝতে পারেন না, ফলে ওই আউটডোরতে কোনো মতে 2টো প্যারাসিটামল নিয়ে ভাড়া চলে যান, ওরা টোটাল প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যায় এবং ঈপ্সিত চিকিৎসা উনি পান না। তাহলে এখানে কি ফার্মেসিতে গিয়ে সে মেডিসিন নিয়ে নেয়, ওটা আরো ভয়ঙ্কর, হয়তো চিকিৎসকও বসেন না ওখানে, তো নিজের মনের মাধুরী মিশিয়ে দোকানদার যা ইচ্ছা তাকে দিয়ে দেয়।
তো এবং এখন অ্যান্টিবায়োটিকও সাজেস্ট করেন করেন যেটা রেজিস্ট্যান্স হয়ে পরবর্তী মৃত্যু হতে মৃত্যু পারে। হতে পারে একদমই। আচ্ছা চলেন আমরা যেটা বলতে চাইছিলাম, ঢাকার যেগুলি মেইন ফোকাস সেগুলিকে আমরা আইডেন্টিফাই প্রক্রিয়ার ভিতর শুরু হয়েছে, যাতে বাল্ক আর মেইন অফ দি টোটাল কমিউনিটিটা তাদের কাছে ইজিলি অ্যাপ্রোচ করা যায়। ধরা যাক আমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটাতে চারটা দিয়ে দিলাম। আচ্ছা, জিপি সেন্টার তার টার্ন ওভারটা চিন্তা করা হবে, দিনে এত রুগী আসবে যে ওটা ওনারা সারাটা দিন দেখতে পারবেন। আচ্ছা, এবং একটা ডিজিটালাইজেশন আপনি কথা বলেছেন। জি, এখন ডিজিটালাইজেশন মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রত্যেকটারই একটা করে কোড নাম্বার দেওয়া থাকবে। সহজ করে ধরো তার এনআইডি নাম্বারটা, এটা কিন্তু খুবই সহজ এবং 80% হয়ে গেছে। কিভাবে? আমরা যে কোভিডে যখন আমরা যে চিকিৎসাটা করি, যদি আপনার মনে করতে পারি সেকেন্ড বা থার্ড ভ্যাকসিন হয়, প্রত্যেকের বাসায় একটা SMS চলে গেছে। একদমই। SMS এ তাকে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে এবং ওনাকে একটা ডেটও দেওয়া হয়েছে যে আপনি এত তারিখে এতটার সময় আপনি আসেন। জি, তাতে ওনার অনিশ্চয়তা থাকেন। আমি সকাল 8টার সময় জায়গায় 2টা পর্যন্ত অপেক্ষা করে বলা হচ্ছে ওই ডাক্তার তো নাই। একদম। এইটা যেন না হয়, তাকে ওই অটোমেশন করে তার লক্ষণ দেখে তাকে একটা টাইম দেওয়া হবে যে আপনি 10টার সময় আসেন, আপনি ঠিক 10টার সময় আসবেন, 10 মিনিট হেরফের হতে পারে, আপনি চিকিৎসা নিয়ে যাবেন, ওই জিপি আপনাকে ভালো করে দেখবে। দেওয়ার পর আলহামদুলিল্লাহ জিপিতে যদি জেনারেল প্র্যাকটিসে ভালো হয়ে যায়, আপনাকে আপনার জন্য যথেষ্ট পরিমাণ ঔষধ আপনাকে দিয়ে দেওয়া হবে, বাসায় চলে যাবেন। এবং এটা রেকর্ডেড জিনিস, একটা আপনি পাবেন, একটা হার্ড কপি, আর এটা তো অটোমেটেড থেকেই গেল। এবং যেটা বলছে সে যদি ডিজিটাল একটি কপি থাকে, যদি ইন ফিউচার কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হয়, সে এক ক্লিকই দেখতে পারবে যে সেই রোগীর হিস্ট্রিটা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আপনি একটু বলছিলেন যে হাসপাতালের সেবা বা আরো বিষয় মানের কথা। এখন আমরা দেখছি আসলে 5 তারকা হোটেলের মতো হাসপাতাল হচ্ছে, কিন্তু জনগণের জন্য জনমানুষের সেবায় আসলে এগুলো যৌক্তিকতাটি প্রশ্ন আছে। হয়তো বা যারা এলিট ক্লাস তারা সেই সেবাটা গ্রহণ করবে, কিন্তু আসলে জনসম্পৃক্ততা বাড়ানো বা জনমানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য আসলে কোন কোন বিষয়গুলো পদক্ষেপ রাখা উচিত বলে মনে করছেন? জি, আমি আমাকে দিয়েই বলি। হ্যাঁ, আমি তো চিকিৎসক, আমাকে বিভিন্ন জায়গাতেই যেতে হয়। আমি আমার গ্রামে যখন যাই তখন আমি লুঙ্গি পরি, আমরা গামছাটা মাথায় রেখে আমার যে কৃষক ভাই, আমি ছোটবেলায় যার সাথে পড়েছি তার সাথে আমি মিশি। এখন এইখানে যখন প্রোগ্রাম করতে আসি, আমি যদি আমাকে লুঙ্গি পরে আপনি আমাকে বসতে দিবেন না, এখানে একটা কোড অফ কন্ডাক্ট আছে, ড্রেসের কোড আছে, আমাকে এটা পড়তে হবে। আমার গ্রামে যখন গেছিলাম মূল্য কিন্তু কমে নাই, আবার এখানে এসে আমি খুব মূল্য বিবর্ধনও হয় নাই। এক্সকিউজ মি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আমার একটা টয়োটা গাড়ি কারো আছে, আমার মার্সিডিজ বেঞ্জ আছে, ওনার দৈনন্দিন চলবার জন্য নিরাপত্তা যে সময় ঢাকাতে পৌঁছায় সব কিছু কিন্তু তাকে টয়োটা দিতে পারে, তার দাম 5 লক্ষ টাকা। আর যদি তার BMW বা মার্সিডিজ থাকে তার দাম 5 কোটি টাকা। 5 কোটি টাকা। তার একটা নিজস্ব মানসিকতা, যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, আমি একটা বিলাসী লোক, আমি একটা অর্থবিত্ত লোক, আমি মার্সিডিজ চালাই, তার আর তার পরিবারের একটা এক ধরনের মনোচরণ, সাইকোলজিক্যাল একটা ইয়ে। কিন্তু তার পারপাস কিন্তু টয়োটা যথেষ্ট সার্ভিস করতো। এখন আমাদের যে ঢাকা মেডিকেল বলেন বা অন্যান্য মেডিকেল কলেজ বলেন, সেইখানে যদি আমরা এক্সপার্ট, প্রথমে তো আপনি মনে করেন জটিল রোগ হার্টের যাবেন, হার্টের জন্য সর্বোচ্চ ডিগ্রিধারীরা কিন্তু ওই ঢাকা মেডিকেল কলেজ একদম, বা অন্যান্য মেডিকেল কলেজে গভর্নমেন্ট আছে, ওখানেও আছে। তার আমি ওনাটা কোনো উপমা দিব না, আমি বলতে চাচ্ছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন, একজন এক রুমে থাকবে, রুমে এসি চলবে, খাবার প্লেটের মধ্যে সুন্দর দামি খাবার থাকবে, একটা রুম একটা আলাদা থাকবে, সেখানে এসে একটা অ্যাটেন্ডেন্ট থাকবে, টেলিভিশন চলবে, সবসময় চলবে। তার খরচ তো আসলে গভর্নমেন্ট ওটা বিয়ার করতে পারবে না। সুতরাং আমার প্রায়োরিটিটা ওইটা, সরকারিটা। কিন্তু এটা যদি প্যারালালি বা কেউ যদি তৈরি করতে চায়, ওই রকম তো সুবিধা কেউ চেতেই পারে, না দিলে বরং সে রোগীটা হয়তো দেশে বাইরে চলে যেত। সুতরাং আমি মনে করি না এটা তার বিকল্প, এটা তার পরিপূরক। কিন্তু কখনোই 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 আমার দেশ, যেটা আমি ট্যাক্স পে করি, তার এটা বিকল্প। এটাকেই আমাকে আগে প্রাথমিকভাবে ফোকাস করতে হবে। এবং চাহিদার পার্সপেক্টিভ থেকে এক একজনের চিকিৎসা নেওয়া বা সেবার মানের ব্যাপারে হেরফের হতে পারে, সে 5 তারকার এতে যেতে পারে। এবং আপনার কথা দ্বারা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু আসলে তথ্য পেলাম। আশা করি আসন্ন বাজেটে সেই বিষয়গুলোর উপরে প্রতিফলন ঘটবে এবং আমাদের স্বাস্থ্য খাত আরও সমৃদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আবার ঈদ মোবারক বলবার সুযোগটা আমি হাতছাড়া করতে চাচ্ছি না। ধন্যবাদ, ঈদ মোবারক। দর্শক, আমরা স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে উপস্থিত ছিলেন মেজর ডাক্তার খসরুজ্জামান, ঔষধ বিজ্ঞানী এবং কলামিস্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।